চলেন পুল করি দেখি রোডে এটার পারফরমেন্স কীরকম। 4 নাম্বার গিয়ার, 5 নাম্বার গিয়ার। মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা কিন্তু 6টা গিয়ার। আরপিএম একটু হাই করা লাগে, বাট স্পিড তো মনোমুগ্ধকর। মাত্র 6 নাম্বার গিয়ারে গেলাম 80+ হওয়ার পর। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হচ্ছে এখন 6:40 যখন আমি ভিডিওটা শুরু করতেছি। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আকাশের আলো আর লাইটের আলো সব মিলে রাস্তাটা লাগতেছে দেখতে বেশ ভালো, কিন্তু মানুষজন এই রাস্তা এরকম লাফ দিয়ে সামনে এসে পড়ে। হজ যাত্রীরা যাচ্ছে, এই কারণে হচ্ছে এটারে কি বলে, মানে এই রাস্তাটা অনেক সুন্দর করে সাজানো, লাইট টাইট লাগানো, কিন্তু রিক্সা টিক্সা চলাচল বন্ধ করে দেওয়াতে মানুষ এরকম রাস্তার মাঝখানে চলে আসে। দেখেন একদম পারে তো পুরা রাস্তা মনে করে যে তাদেরই দখলে। আসলে ফুটপাতেও কিন্তু অত ভিড় না যে একদম রোডে নেমে আসতে হবে, বাট এটা একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে আমাদের, মানে আইন মানবো না, এটাই হলো মেইন কথা। যাই হোক, এখন যেই ব্যাপারে কথা বলতে ভিডিওটা অন করছি সেই ব্যাপারটা ঘটার কথা ছিল হলো সকালবেলা, কিন্তু সকালবেলা আমি ঘটাইতে পারি নাই অন্য একটা কারণে। আসলে 2 দিন আগেই ঘটার কথা ছিল, বাট ওই সময় ঘটে নাই আরেক কারণে, আর আজকে ঘটে নাই আমার কারণে। এখন 6:41 বাজে। আচ্ছা 6:41, আর আমার হচ্ছে 8টার সময় থাকতে হবে একটু এক জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে তেজগাঁ এলাকা। আর আমি একটা বাইক ব্যবস্থা করছি, যে বাইকটা আমি অনেকদিন ধরে চালাইতে চাইতেছি। বাইকটা হচ্ছে পরে বলতেছি, বাইকটা আগে নেই না, নেওয়ার পরে বলি। এত তাড়াহুড়ারই বা কি আছে, আসলে আমি নিজেও জানি না কোনটা ব্যবস্থা করতে পারছি। তবে ব্র্যান্ড নেম হচ্ছে কেটিএম এর একটা বাইক একটু চালাবো 2-4 দিন, এরকমটা ইচ্ছা আছে, বা আরও বেশিও চালাইতে পারি যদি ভালো লাগে। ব্যবস্থা করে ফেলেছি একটি কেটিএম এর বাইক। আর আপনারা আসলে অন্য ওই বাইকটা আর কি, যেই বাইকটা নিতে চাইছিলাম ওটা তো নিতে না করলেন। অ্যান্ড এই জিক্সারটাও আসলে রেগুলার আমি ভিডিওতে দেখাইতে আমারও মনে হইতেছে যে আসলে একটু মাঝে মধ্যে ককপিট ভিউটা একটু চেঞ্জ হওয়া উচিত। এই জন্যই হচ্ছে কেটিএম এর বাইক চালাবো। কেটিএম এর বাইকে আমরা এর আগে কখনোই ফুল মানে চালায় ওইভাবে একদম ফুললি ভিডিও দেওয়া হয় নাই, বা রেগুলার লাইফে ইউজ করা হয় নাই। দেখা গেছে টুকটাক পাইছি, চালাইছি। বাংলাদেশে তো আপনারা জানেন আমি কেটিএম 200 চালাইছি, কেটিএম 125ও চালাইছি, অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে আরও বেশি সিসিও চালাবো ইনশাআল্লাহ। এ হলো ব্যাপার। ওমা, এইখানে রেস্টুরেন্টে মরিচ পোড়া দিছে, পুরা কাশি আইসা পড়ছে। যাক, আজকের ওয়েদারটা আসলে খুবই খারাপ। খুবই ভালো বলতে চাইছিলাম, বাট ভালো বলার কোনো ওয়ে নাই। খুবই খারাপ। বাসায় যে বসে ছিলাম গরমে অবস্থা পুরা মানে খুবই বাজে অবস্থা চলতেছিল। অ্যান্ড এরকম অদ্ভুত লোকজন রাস্তার পাশেও যে ড্যান্ডি খায়, এই ধরনের লোকজনের ভিড় এয়ারপোর্টে অনেক বাড়তেছে। এইটারে ঠিক করা উচিত, এই ব্যাপারটা ঠিক করা উচিত। এরাই আসলে রাত হইলে চুরি টুরি হাবিজাবি বিভিন্ন কাজের সাথে দেখা যায় মানুষের জানালা দিয়ে বেটে উঠে যে চুরি টারি হয় এরাই করে, কারণ এদের তো কোনো কিছুর কোনো জানমালের ভয় নাই, ঘর বাড়ি কোনো কিছু নিয়ে থাকে না। সরকার এদের পুনর্বাসনে কিছু একটা চাইলে কিন্তু করতে পারে। আসলে এরা তো এত মানুষ, এদেরও 4 হাত পা আছে, সুস্থ সবল মানুষ, এই যে নেশা করতেছে, চুরি করতেছে, এদেরকে যদি কাজে লাগানো যেত এই ব্যাপারটা অনেক ভালো হইতো। যাই হোক, এটাও যেহেতু আমার কাজ না, যেহেতু এই ব্যাপারেও কথা না বলি। যেই রাস্তা দিয়ে আমি চলতেছি এটা একটা ফুটপাথ ছিল কোনো এক সময়, বাম পাশে এখানে একটা সুন্দর একটা ভাস্কর্য বা ওই টাইপের ব্যাপারও বানানো ছিল। এখন রাস্তা বাড়তে বাড়তে ফুটপাথ ভাস্কর্য পার হয়ে কই যাইতেছে দেখেন, যেখানে এখানে ছিল হলো পুকুর একটা সময়। বাস থেকে কেউ থুতু ফালাইস না রে। আর এই হলো আগের সেই ব্রিজ, কাওলাতে যে একটা এখানে ব্রিজ ছিল, নাকি এটা নতুন, এটা কি বানাইতেছে ব্রিজ নাকি আগের ব্রিজ বুঝতেছি না। কাওলা কই, কাওলা কি সামনে না পিছে তাও বুঝতেছি না। আর রাস্তায় এত ভিড় কেন আজকে? আচ্ছা যাই হোক, মূল কথা যেটা, ও কাওলা আরও সামনে, তাহলে তার মানে ওই পেছনে ওটা ব্রিজ বানাইতেছে, ওইটা আগের ব্রিজ না, আগের ব্রিজটা ছিল সামনে। যেটা আপনাদেরকে বলতেছিলাম, মেইন কথা হচ্ছে আমি বাইক চেঞ্জ করব আজকে। অ্যান্ড চেঞ্জ মানে এমন না যে আমি আমার এই বাইক দিয়ে অন্য কোনো বাইক রিপ্লেস করতেছি বা কি বলে এক্সচেঞ্জ করতেছি, তা না, জাস্ট চালাবো আর কি। আমার টেস্ট চেঞ্জ করার ইচ্ছা হয়েছে। অ্যান্ড এটা আমি আমার রেগুলার লাইফে ওই জিনিসটা করি। এক এলাকায় অনেক দিন আড্ডা দিতে দেখা যায় আমি মাঝে মধ্যে আবার ওই এলাকায় একটু কিছুদিন কম গিয়ে অন্য এলাকার বন্ধু বান্ধবের সাথে আবার কিছুদিন আড্ডা দিই। ওমা, পিঠে যে ব্যথা করতেছে, কেন এরকম ব্যথা করতেছে? গ্যাসের ব্যথা নাকি পিঠের হাড্ডি বাদ হয়ে গেল? ওফ, বুঝতেছি না। বাইক একটু কম চালাইতে হবে রে ভাই। বাইক চালাইতে পিঠ বহুত জায়গায় ব্যথা হইতেছে, যেগুলো আমার কখনোই ছিল না। আর কাজের প্রেশারও অনেক যেতেছে, সব মিলে খুব বাজে অবস্থা। আর আজকে আমি স্লিভলেস বেরোইছি, মানে
চলেন আমরা অফরোডিং করি ইয়ে আজকে হাতা টাতা পরি নাই আর আজকে এরকম ধুলা খাইতে হইতেছে ভাই বাইক নিয়ে যে এখানে উঠলাম এখান থেকে কি নামার ব্যবস্থা আছে কি একটা অবস্থা এই জায়গা যে জায়গা দিয়ে চলতেছে এটা একটা ফুটপাথ ছিল এক সময় এখন ফুটপাথের উপরে মাটি পড়ে ওর উপরে দুব্বা ঘাস ও এ গেছে বাইরে অবস্থা খারাপ রাস্তার এখান থেকে বেরে পরে কথা বলি ভাই যেহেতু কয়েকদিন হচ্ছে জিক্সারটাকে চালানো হবে না সেহেতু জিক্সারটারে তো আজকে একটু মজা করে চালানোই যায় ও এই জায়গার রাস্তাটাও মোটামুটি ফাঁকা আছে পেছনে জ্যাম হওয়াতে সামনের এদিকে ফাঁকা একদিকে জ্যাম হয় একদিকে ফাঁকা হয় আলোফ সেই মানে আমার জিক্সারটা এখন বর্তমানে মানে ব্রেক ইন পিরিয়ড সব পিরিয়ড শেষ করে এখন একটা সুস্থ জীবনযাপন করতেছে অ্যান্ড পাওয়ার এটা হারে হারে টের পাওয়া যায় আর এটাতে তো আসলে পাওয়ার একটু মডিফিকেশন করে একটু বিল্ড আপও করা হয়েছে ওই ব্যাপারে আরেকদিন ডিটেল কথা বলবো না পারফরমেন্স বিল্ড আপ করাতে বাইকের কী অবস্থা কী চলতেছে ওইটা নিয়ে আরেকটা ভিডিও করব। এখন মোটামুটি মোচার দিলে 90-100 উঠা যায় ওয়াও কিন্তু জ্যামই তো শেষ হইতেছে না ধুর একটু চালাইলে একটু জ্যাম এই 6টা-7টার টাইমটাই আসলে খারাপ বিভিন্ন অফিস ছুটি হয় জ্যাম টাইম থেকে বের হওয়া যায় না তবে এই টাইমটা আমার অনেক পছন্দের আকাশও আলো থাকে নিচে এই সমস্ত লাইটের আলোতে রোড ল্যাম্পের আলোতে মানে কি বলে এটারে ধরো খালি রোড ল্যাম্পের আলোতে মাথায় আসতেছে এই রাস্তাটাও একটু আলোকিত থাকে রোড ল্যাম্পের আলোতে রাস্তাটা একটু আলোকিত থাকে অ্যান্ড আকাশটাও থাকে সূর্যের লালিমাতে একটু লালচে সেই লাগে চলেন এই বাইকটাকে ওভারটেক করি কাকে ওভারটেক করতে বলবেন সবাইকেই করা সম্ভব বাট পারবো না ওই সামনের ওই বাইকটাকে ওটাও জিক্সার বাট ওটা হচ্ছে কার্বোরেটরটা ওইটার পাওয়ার এটার চেয়ে বেশি আর যদি ওইটাই কেউ পাওয়ার মডিফিকেশন করে একটু বাড়ায় টাড়ায় থাকে তাহলে তো এই জিক্সার দিয়ে ওই জিক্সার ধরা মুশকিল হয়ে যাবে লাস্ট যে ফুটেজটাতে আমরা ছিলাম বিকেলে ওর পরে বেশ বড় একটা সময় চলে গেছে এখন সময় হচ্ছে 9টা বাজে 9টা 1 অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমি হচ্ছি এটা একটা মেট্রো রেল স্টেশনের নিচে অ্যান্ড আমার সাথে হচ্ছে KTM এর সেই বাইক যেটা রিসিভ করতে আমার সময় লাগছে ডিউক 125 অ্যান্ড এটার একটা মজার জিনিস দেখতে পাবেন এখন মজার জিনিসটা হচ্ছে এটার এই যেই মিটার কনসোল বা ইনস্ট্রুমেন্ট কনসোল যেটা আছে এটা দেখলেই বুঝতে পারবেন যে সামথিং নিউ অ্যান্ড সামথিং ডিফারেন্ট কারণ হচ্ছে এটা এর আগে যেই ডিউকগুলো আমি চালাইছি ওরকম না আমি এর আগে 200 সিসি ডিউক চালাইছি 125 সিসি চালাইছি অ্যান্ড ওগুলো ছিল ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের অ্যান্ড এটা হচ্ছে ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট বা অস্ট্রিয়ান ওদের যে অরিজিন অস্ট্রিয়ান ভেরিয়েন্টের যাক বাইকটা অবশেষে রিসিভ করতে পারছি অ্যান্ড বাইকটা চালাবো 2-3 দিন 4 দিন বা আরও বেশি অ্যান্ড আপনারা যদি ঠিকঠাক মতো বলেন তাহলে এই বাইক নিয়ে একটা লং ট্রিপ করার ইচ্ছা আছে অ্যান্ড অনেকক্ষণ বাইকটা চালাইছি নেওয়ার পর তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এক্সপিরিয়েন্স কারণ হুট করে একটা বাইক নিব অ্যান্ড একটু তো নিজেরও বুঝতে হবে যে আসলে বাইকটার মধ্যে কি অবস্থা কি অ্যান্ড মিটার যেটা এটাতে এত কিছু দেখা যাইতেছে অ্যান্ড অনেক সেটিং চেঞ্জ করা যায় যাকে এগুলো দিনের বেলা বোঝা যাবে না রাতের বেলা বোঝা যাবে না নতুন বাইকে আমি এমন এক্সাইটেড উল্টাপাল্টা কথা বলতেছি রাতে যেহেতু বুঝতে পারবো না দিনে আমরা ফোন দিয়ে আপনাদেরকে আরেক সময় একদম ইন ডিটেল বোঝাবো কারণ আসলে আমারও অনেক কিছু বোঝার আছে আর এই বাইকটাই হচ্ছে ডুয়েল চ্যানেল ABS ইন্ডিয়ানটায় সিঙ্গেল চ্যানেল ABS ছিল এই হলো ব্যাপার তবে ভালো লাগতেছে রোডে রাইড করে হ্যাভি মজা পাইতেছি একটা অন্যরকম স্মুথনেস যেটা মানে ওইটা ফিল করতেছি অ্যান্ড কিছুটা হলেও পার্থক্য ফিল করতেছি এর আগে যখন ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো চালাইছি ওইটার সাথে কারণ আসলে দুইটাই প্রাইসেও একটা বেশ বড় ডিফারেন্স আছে অ্যান্ড এই তো প্রাইসটা যেগুলো নিয়ে আর কথা না বলি বাইক নিয়ে কথা হবে অ্যান্ড আজকে বাইক নিয়ে কথা কম হবে কারণ হচ্ছে আজকে আমি নিজেই এই বাইক সম্পর্কে খুব বেশি ইনফরমেশন জানি না আপনাদের সাথে কি শেয়ার করব জাস্ট পাইছি এখন এটা নিয়ে পড়ালেখা করবো স্টাডি করবো অ্যান্ড আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো অ্যান্ড অবশ্যই এটার একটা রিভিউ করব বাট রিভিউটা আমি হয়তো আগে আপলোড দিয়ে দিব আপনারা আমার এই রাইডিং ভিডিওগুলো পরে দেখবেন কারণ সব কিছু বুঝে একটা রিভিউ রেকর্ড করে দেন রিভিউটা আগে দিয়ে দিলে দেন হচ্ছে আস্তে আস্তে এটার বিভিন্ন মানে ডিটেল যে ইনফরমেশনগুলা ওইগুলা শেয়ার করব অ্যান্ড যখনই আমি ডিটেল ইনফরমেশন যদি এইভাবে দিতেই থাকি ওইটা এক ভিডিওতে মানুষের জন্য বোঝা কষ্টের হয়ে যাবে এই জন্য আমি এই কাজটা বেশি করি কোনো বাইক নিয়ে যদি কোনো লং ট্রিপও করি দেখা যায় রিভিউটা আমি আগে বলে দিই যে বাইকটার এরকম ভালো মন্দ ব্যাপারগুলা অ্যান্ড পরে যাই হোক ওই ডিটেলেও আমরা পরে যাই অ্যান্ড এদিকে রোডঘাট মোটামুটি ফাঁকা আর একটা বড় ব্যাপার হচ্ছে উত্তরে আজকে ঠাটা পড়া রোদ অ্যান্ড গরম ছিল বাট এইদিকে যেখানে আমি বাইক আনতে গেছিলাম ওইদিকে বৃষ্টি হয়ে মানে পানি জমে গেছে যে কারণে আমি ভিডিও করতে পারি নাই এখন অন্ধকারে ভিডিও করতেছি যাক আজকের ভিডিও অন্ধকারে হইলেও কালকের ভিডিও ইনশাআল্লাহ আমরা আলোতে দেখতে পারবো অ্যান্ড ভালো করে দেখতে পারবো এই হলো অবস্থা
ও এখানে এসে হাজির হওয়ার সাথে সাথেই আমি পিলিয়ন। কি খুশি। তবে পিলিয়ন হইতে পারে একটা জিনিস ভালো লাগতেছে, বাইকটার পেছনে বসে কেমন লাগে এই ব্যাপারটা একটু বুঝা নেই। একজনে বসাইছিলাম, সে পিছনের সিট বলতেছে এত শক্ত কেন, এখন আমি একটু বসে দেখি। তবে এই সাইলেন্সার পাইপটা থাকাতে বাইকটা সুন্দর লাগে। এটা ইন্ডিয়ানটায় থাকে না, অস্ট্রিয়ানটাতেই শুধু থাকে। আরও কিছু পার্থক্য আছে, এগুলা পরে বলবো। সিট তো মোটামুটি বড়, বাট হ্যাঁ শক্ত, কিন্তু শেপটা সুন্দর। শক্ত সিটেরও কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। চলেন একটু পিছনে বসে ঘুরিয়ে এবার। শুভ ভাইয়ের ছোটোখাটো একটা টেস্ট রাইডের পর বাইকটা নিয়ে আমি আবার বের হয়ে গেছি, কারণ আসলে অনেক রাত হয়ে গেছে, অলরেডি 11:30টার বেশি বাজে। অ্যান্ড শুভ ভাই যখন বাইকটা চালাইতেছিল তখন পেছনে বসে আমার মনে হয়েছিল একটু সিটটা শক্ত। আসলে শক্ত বা নরম সিটের কিছু সুবিধা অসুবিধা আছে আর কি। নরম সিট যখন আপনি অল্পক্ষণ বাইক চালাবেন, শর্ট রাইড হবে, তখন নরম সিট খুব আরামের। অ্যান্ড শক্ত সিটটাকে তখন ভেজালের মনে হবে। বাট লং টাইম যখন চালাবেন বাইক, তখন দেখা যাবে যে আসলে নরম সিটে মাসেলে একটা অদ্ভুত টাইপের একটা ব্যথা বানায়, একদমই বানায়। অ্যান্ড শক্ত সিটে আসলে ওই ব্যথাটা হয় না। বাট শক্ত সিটেরও কিছু প্রবলেম আছে, ঝাঁকি টাকিতে বেশ ঝামেলা দেয়। তবে ভালো রাস্তায় লং টাইম চালানোর জন্য একটু শক্ত সিট হলে ওইটা ভালো হয়। অ্যান্ড ভাঙাচোরা রাস্তা এবং শর্ট রাইডে নরম সিটটা ভালো হয়। এই হলো সিটের ব্যাপার। অ্যান্ড এই তো বাইক সম্পর্কে আর কি বলবো, আসলে বাইক সম্পর্কে আর কিছু না বলি। চলেন আমরা একটা সুন্দর রাইড এবার এনজয় করি, কারণ আমি বের হয়েছি হচ্ছে কালশি দিয়ে। অ্যান্ড একটু পরে এয়ারপোর্ট রোডে যখন উঠবো, তখন অন্যান্য গাড়ি ঘোড়ার সাথে বোঝা যাবে যে আসলে KTM ডিউক 125 অস্ট্রিয়ান ভার্সন কীরকম সাপোর্ট দেয় আমাকে সেই এয়ারপোর্ট রোডে, যেই রোডে মোটামুটি সব বাইক নিয়েই আমি রাজত্ব করছি। চলেন তাহলে একবারে দেখা হবে এয়ারপোর্ট রোডে গিয়ে। ওকে, ফাইনালি হচ্ছে এখন আমরা এয়ারপোর্ট রোডে। চলেন পুল করি, দেখি রোডে এটার পারফরমেন্স কীরকম। 4 নাম্বার গিয়ার, 5 নাম্বার গিয়ার। মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা কিন্তু 6টা গিয়ার। RPM একটু হাই করা লাগে, বাট স্পিড তো মনোমুগ্ধকর। মাত্র 6 নাম্বার গিয়ারে গেলাম 80+ হওয়ার পর। গ্রেট, ওরে মজা লাগতেছে। অ্যান্ড কনফিডেন্ট পাইতেছি এখনো পর্যন্ত 90 আপেও। কেউ আবার আমার সাথে রেস না লাগাইলেই হয়, পেছন থেকে হাই বিম দিতেছে কোনো একটা বাইক। আসলে সবাই ওই যে 125 মনে করে যে এটা আবার এত জোরে কেন চলবে। বাট কিছু একটা আছে এটার মধ্যে, জাদুর ছোঁয়া। যাক, রাত অনেক হয়েছে, কথাও অনেক হইলো। আর মূলত ওয়েদারের কারণে শরীরটা খুব একটা ভালো লাগতেছে না। এই কারণে মানে অনেক কিছুই আজকের ভিডিওতে শেয়ার করতে পারি নাই। দেখলেন তো বৃষ্টি টিষ্টি হওয়াতে সন্ধ্যার ফুটেজটা ওইভাবে নেওয়া হয় নাই। এই তো সুস্থ থাকলে অনেক ভিডিও করা যাবে। অ্যান্ড কালকে দেখি ডে লাইটে বাইক নিয়ে বের হব, সকালে বা বিকেলে যে কোনো এক টাইমে। যদি 300 ফিটের দিকে যাওয়া হয় তাহলে ওইখানে 0 to 100 বা প্রত্যেকটা গিয়ারে কত উঠে না উঠে এই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওতে এখানে বিদায় নেই, কারণ সামনে একটা জ্যাম আমাকে এখন খাইতে হবে। আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। জানাবেন KTM আপনাদের পছন্দের বাইক কিনা, বা কে KTM কিনতে চাচ্ছেন, বা কে কিনছিলেন, নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। তাহলে যারা কিনতে চায় বা এটার ব্যাপারে ভাবতেছে তাদের জন্য একটু উপকার হবে। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিই, দেখা হবে সামনের ভিডিওতে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.